ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন শিক্ষা কার্যক্রমে আজকে বোটানির অনলাইন ক্লাসে আমাদের দ্বিতীয় লেকচারের প্ল্যান্ট ফিজিওলজি এবং প্ল্যান্ট নিউট্রিশনের যার কোর্স কোড 233003। আজকে আমাদের টপিক হচ্ছে ট্রান্সপারেশন। আমি রাসেল কবির, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ থেকে আজকে আমরা টপিকটি আলোচনা করব। আশা করি ট্রান্সপারেশন, প্রশোধন বা বাষ্পমোচন আজকের ক্লাসে একটি গুরুত্বপূর্ণ টপিক আমরা নির্বাচন করেছি এবং এটার সাথে শারীরবৃত্তীয় অন্যান্য উদ্ভিদের অন্যান্য কার্যাবলী নির্ভর যেহেতু, তো আজকের এই টপিকটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ ট্রান্সপাইরেশন। আমরা কম বেশি সবাই জানি যে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া উদ্ভিদ তার মূল দ্বারা শোষিত পানির অপ্রয়োজনীয় বা অতিরিক্ত অংশ বাষ্পাকারে দেহের বাইরে পাঠিয়ে দেয়, বের করে দেয়, সেটাকেই সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়াকেই প্রশোধন বা বাষ্পমোচন বলে। তো প্রশোধনের প্রধান অংশ হচ্ছে পাতা, আমরা জানি। এছাড়াও আজকে আমরা দেখব যে প্রশোধন আরো অন্যান্য মাধ্যমেও থাকে। তো প্রশোধনে যে পত্ররন্ধ্র, যদিও পত্ররন্ধ্র পাতার পত্ররন্ধ্র বলতে পাতার রন্ধ্রকে বোঝায়, কিন্তু তোমরা জেনে নিবা কিছু ফুলের কুঁড়ি, মুকুল, বৃতি এগুলোতেও আমরা পত্ররন্ধ্র দেখতে পাই। এছাড়া আরো বেশ কিছু ধরনের থাকতে পারে। তো আমাদের আজকে বাষ্পীভবনের সাথে যেটা জড়িত সেটা হচ্ছে যে আমাদের এই যে পানির যে পরিবহন, এই পানির পরিবহনটা কিভাবে ঘটে এবং কেনই বা এটা যায়। আসলে আমরা জানি যে মেসোফিল কলায় যে ব্যাপন চাপ ঘাটতি দেখা যায়, যেই কারণে তোমার জাইলেম বাহিকা, যেটা পরিবহন কলাগুচ্ছের একটি অংশ, সেটা মূল থেকে খনিজ লবণ মিশ্রিত পানিকে ঊর্ধ্বমুখী পরিবহিত করে। এটাকে আমরা বলি যে প্রশোধন টান। তো তোমরা যদি এই চিত্রটা একটু খেয়াল করো, তাহলে চিত্রে খেয়াল করলে দেখবে যে এই জায়গায় একটা বিষয় তোমরা খেয়াল করো, দিস ইজ জাইলেম। জাইলেমে দেখবা যে এক জায়গায় অ্যারো দেয়া আছে, লাল চিহ্ন, এক জায়গায় অ্যারো দেয়া আছে, তার মানে এটা শুধু ঊর্ধ্বমুখী জল পরিবহন করে। পরিবহন কলা আমি এর আগে উল্লেখ করেছি যে জাইলেম এক ধরনের পরিবহন কলা, আরেক ধরনের পরিবহন কলা আছে ফ্লোয়েম। তাহলে এই যে আরেক ধরনের পরিবহন কলা তোমরা দেখছো ফ্লোয়েম, ফ্লোয়েম কিন্তু দুই জায়গায় বহন করে, মানে ঊর্ধ্বমুখীও বহন করে, নিম্নমুখীও বহন করে। ফ্লোয়েম কি বহন করে? ফ্লোয়েম হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন যে খাবার, পাতার যে উৎপন্ন খাবার বা সালোক সংশ্লেষণকারী অন্যান্য অঙ্গে যে উৎপন্ন খাবার, সে খাবার সে উদ্ভিদের অন্যান্য অংশে পরিবহন করে। সেটা উপর থেকে নিচেও আসতে পারে ম্যাক্সিমাম, এবং কিছু কিছু ক্ষেত্রে নিচে থেকে উপরে আসে। তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে জাইলেম যে কলা, সেই জাইলেম কলা একমুখী পরিবহন করে, একমুখী পরিবহন কলা, আর ফ্লোয়েম কিন্তু উভমুখী পরিবহন কলা। তোমরা যদি আরেকটু খেয়াল করো যে এখানে জাইলেম এবং ফ্লোয়েমের চিত্রে যে বিষয়টা তোমরা যদি দেখো, তাহলে একটু আমার মনে হয় তোমরা খেয়াল করবে যে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম টিস্যু দেওয়া আছে, এবং সেই ক্যাম্বিয়াম টিস্যু যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পাবে এখানে এই যে তোমরা মাঝখানে ক্যাম্বিয়াম টিস্যু দেখছো, তার এক পাশে জাইলেম এবং আরেক পাশে ফ্লোয়েম টিস্যু। আর এই জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম, এটাকে আমরা বলি ভাস্কুলার বান্ডল। এই তিনটা অংশকে মিলে আমরা বলি ভাস্কুলার বান্ডল। এদের কাজ হচ্ছে পরিবহন টিস্যু পরিবহন করা, এবং এরা কি করবে? এরা জল পরিবহন করবে। জাইলেম হচ্ছে জল পরিবহন করে, আর ফ্লোয়েম হচ্ছে ফুড পরিবহন করে। জ দিয়ে জাইলেম, জ দিয়ে জল, ফ দিয়ে ফ্লোয়েম, ফ দিয়ে ফুড। এটা মনে রাখলেই তোমাদের আর কোনো মানে সমস্যা হবে না। আরেকটা কথা তোমরা মনে রাখবা, এই যে জাইলেম জল পরিবহন করছে, সেখানে এই জলের যে অতিরিক্ত অংশ, সেটা উদ্ভিদ কিন্তু, উদ্ভিদের জন্য অতিরিক্ত জল দেহে থাকা ভালো না, সেটা বের করে দেয়। আবার অতিরিক্ত জল বের হয়ে গেলেও খারাপ। আজকের আমরা আলোচনা থেকে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা দেখব, যে প্রশোধন হওয়ার পরে যে তোমার প্রশোধনের টান পড়ে, সেই টানের কারণেই উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণ সহ পানি পরিবহন করতে পারে, এবং
এই খনিজ লবণ উদ্ভিদের অন্যতম একটি প্রয়োজনীয় পুষ্টি। ফলে এই খনিজ লবণের অভাবে কিন্তু উদ্ভিদের অনেক রোগ দেখা দেয়। প্রশোধনের গুরুত্ব কিন্তু আমরা আলোচনা করব, দেখবা যে তখন এখানে অনেক ধরনের থাকবে। আরেকটা বিষয় হচ্ছে এই প্রশোধনের যে কিছু মেকানিজম আছে সেটাও আমরা আজকে আলোচনা করব। আগে আমরা জেনে নেই যে কাইন্ডস অফ ট্রান্সপাইরেশন, প্রশোধনের প্রকারভেদ। আমরা জানি there are three types of transpiration. One is stomatal, that is পত্ররন্ধ্রীয় প্রশোধন. Second one is cuticular, that is ত্বকীয় প্রশোধন, এবং থার্ড ওয়ান ইজ লেন্টিকুলার, যেটাকে আমরা লেন্টিকুলার প্রশোধন বলি। তাহলে আমরা আসি যে এই তিন ধরনের প্রশোধন কি। আমরা প্রথমে আলোচনা করি পত্ররন্ধ্রীয় প্রশোধন বা স্টোমাটাল ট্রান্সপাইরেশন। সেটা হচ্ছে যে পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রশোধন হয় সেটাকে আমরা পত্ররন্ধ্র প্রশোধন বলি। সাধারণত পাতা, কচি কাণ্ডে, তাছাড়া তোমার আমি বলেছি যে কিছু মুকুল, বৃতি, ফুলের পাপড়িতেও এই পত্ররন্ধ্র থাকতে পারে। এই যে আমাদের যে প্রশোধন প্রক্রিয়া, আমরা যে তিন প্রকার প্রশোধন বললাম, সেই তিন প্রকার প্রশোধন প্রক্রিয়ার মধ্যে এই পত্ররন্ধ্রীয় প্রশোধনেই সবচেয়ে বেশি প্রশোধন ঘটে থাকে। তার মানে প্রায় 90 থেকে 95% প্রশোধন এই পত্ররন্ধ্রের মাধ্যমে সম্পন্ন করে থাকে উদ্ভিদ। আর সেকেন্ড যেটা আমরা বলেছি কিউটিকুলার প্রশোধন। তোমরা যদি চিত্রে দেখো, কিউটিকলের চিত্র এখানে দেয়া আছে, এবং এই যে কিউটিকল তোমরা দেখছো যে অ্যাপিডার্মিসের উপরে একটি পাতলা আবরণ দেখা যাচ্ছে, এটাকে বলে কিউটিকল। এবং পাশের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে পাতার উপরে ঘামানো কিছু পানি জমে আছে, পানির ফোঁটা, বিন্দু বিন্দু পানির ফোঁটা জমে আছে, এটা হচ্ছে কিউটিকুলার প্রশোধনের একটা ছবি। তার মানে যে প্রশোধন কিউটিকলের মধ্যে দিয়ে ঘটে তাকে কিউটিকুলার প্রশোধন বলে। উদ্ভিদের কাণ্ড, পাতার বহিতক উপরে যে এই যে পাতলা যে কিউটিনের আবরণ দেখা যাচ্ছে, এই কিউটিনের আবরণকে বলা হয় কিউটিকল। আর এই কিউটিনের আবরণ কেন থাকে? উদ্ভিদের শুষ্কতার হাত থেকে রক্ষা করার জন্যই কিন্তু এই কিউটিকলটা থাকে। তারপরও আমরা দেখি যে এই কিউটিকল পাতলা হওয়ার কারণে এবং এটা কিছু পানি এই কিউটিকল ভেদ করে বাষ্পাকারে বের হয়ে যেতে পারে, সেটা অত্যন্ত সামান্য। এই যে কিউটিকল ভেদ করে কিছু পানি বাষ্পাকারে বের হয়ে গেল, এটাকেই আমরা বলবো কিউটিকুলার প্রশোধন। তাহলে আমরা দুই ধরনের প্রশোধন সম্পর্কে জানলাম, এবং সবশেষে যেটা আমরা তৃতীয় প্রকার প্রশোধন সেটা হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। এবং একটা তোমরা দেখো এখানে আমরা একটা লেন্টিসেলের ছবি চিত্র দেওয়া আছে। সাধারণত লেন্টিসেলটা গঠিত হয় উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে। তোমরা এখানে দেখবে যে উদ্ভিদের, তোমরা ইন্টারমিডিয়েটেও পড়েছো, দুই ধরনের বৃদ্ধি আছে, মানে প্রাইমারি বৃদ্ধি বা প্রাথমিক বৃদ্ধি এবং সেকেন্ডারি বৃদ্ধি বা গৌণ বৃদ্ধি। তো আমরা এই লেন্টিসেলটা সাধারণত উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির একটি মানে ফলাফল। তো এই লেন্টিসেলে যখন তৈরি হয় তখন জায়গায় জায়গায় কিছু ফাঁকা দেখা যায় বা রন্ধ্র দেখা যায়। তাহলে এই যে অনেক সময় কাণ্ডের বাইরের আবরণ, যেটা আমরা বাকল বলি বাংলায়, কোনো কোনো জায়গায় ফেটে যায়, এতে কাণ্ডের ভেতরের কোষগুলো বাইরের পরিবেশে উন্মুক্ত হতে পারে। ফলে এই উন্মুক্ত জায়গাগুলোকে আমরা লেন্টিসেল বলি, যার ভিতর দিয়ে কিছু বায়ু আদান প্রদান করতে পারে এবং অতিরিক্ত পানিও খুব অল্প পরিমাণে হলেও কিছু পানি বাষ্পাকারে এই লেন্টিসেল দিয়ে বের হয়ে যেতে পারে। এটাকেই আমরা বলবো যে লেন্টিকুলার প্রশোধন। তাহলে তোমরা দেখলা স্টোমাটাল ট্রান্সপাইরেশন, কিউটিকুলার ট্রান্সপাইরেশন এবং লেন্টিকুলার ট্রান্সপাইরেশন। যেহেতু 90 থেকে 95% ট্রান্সপাইরেশন ঘটে থাকে স্টোমাটাল ট্রান্সপাইরেশনের মাধ্যমে, পত্ররন্ধ্রীয় প্রশোধনের মাধ্যমে, ফলে পত্ররন্ধ্রীয় প্রশোধনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখন আমাদের আগে জানতে হবে যে পত্ররন্ধ্র কি, পত্ররন্ধ্র কিভাবেই বা কাজ করে এবং এটা কিভাবে প্রশোধনটা ঘটে। তাহলে আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র। তোমরা এই যে ছবিটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি।
যেহেতু আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই যে পত্ররন্ধ্র বন্ধ এবং খোলা হওয়ার কৌশল। তাহলে পত্ররন্ধ্রের গঠন যদি তোমরা ভালো মতো না বুঝো, তাহলে বন্ধ এবং খোলা হওয়ার কৌশল তোমরা ভালো মতো বুঝতে পারবে না, এবং বন্ধ এবং খোলা হওয়ার কৌশল ভালো মতো বুঝতে না পারলে পত্ররন্ধ্র বিষয় প্রসাধন বিষয়টাও তোমরা ভালো মতো বুঝতে পারবে না। তো এখানে দেখো, তোমরা খেয়াল করে যে এই যে একটা রন্ধ্র দেখা যাচ্ছে সাদা, যেটাকে আমরা বলি পত্ররন্ধ্র, তার দুই পাশে দুটো সেল দেখা যাচ্ছে। এই দুই পাশের দুটো সেলকেই আমরা বলবো কি, গার্ড সেল। এই গার্ড সেল সংকোচন প্রসারণের মাধ্যমে স্ফীত হওয়া এবং সংকুচিত হওয়ার মাধ্যমে এই পত্ররন্ধ্র বন্ধ এবং খুলে থাকে। তাহলে পত্ররন্ধ্রের সাথে সরাসরি জড়িত এই গার্ড সেল। এই গার্ড সেল পাশে আবার তোমরা দেখবা কিছু এপিডার্মাল সেল থাকবে, কিছু সাবসিডারি সেল, একেবারে গায়ের সাথে যে সাবসিডারি সেলগুলো লেগে থাকে গার্ড সেলের ভিতরে তোমার ক্লোরোপ্লাস্ট থাকবে, হ্যাঁ, তারপরে মাইটোকন্ড্রিয়ন থাকবে, এবং অন্যান্য আরো আনুষঙ্গিক জিনিস থাকবে। তো আমরা যদি এখন পত্ররন্ধ্র সম্পর্কে পরীক্ষার খাতায় লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে পত্ররন্ধ্র উদ্ভিদের এক প্রকার গ্যাসীয় বিনিময় অঙ্গ। এটা উদ্ভিদের কচি কাণ্ড, পাতার ঊর্ধ্ব ও নিম্নত্বকের বহিঃত্বকে অবস্থিত, দুটি রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত সূক্ষ্ম রন্ধ্রকেই পত্ররন্ধ্র বলে। সাধারণত বিষমপৃষ্ঠ পাতার নিম্নত্বকে এই পত্ররন্ধ্র থাকে, এছাড়া ভাসমান জলজ উদ্ভিদের ঊর্ধ্বত্বকে থাকে। তো এখন মরুজ উদ্ভিদ যেগুলো আছে বা লবণাক্ত মাটির উদ্ভিদ, এদের পত্ররন্ধ্র থাকে নিমজ্জিত, এটা বাইরে থেকে আসলে দেখা যায় না, ফলে এ ধরনের পত্ররন্ধ্রকে লুকায়িত পত্ররন্ধ্র বলে। তো প্রজাতির উপর নির্ভর করে পাতার প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় আমরা 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র পেয়ে থাকি। তোমরা সংখ্যাটা খেয়াল করে দেখো, 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র পাওয়া যেতে পারে। তো এর মাধ্যমে যে এই কয়েকটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঘটে থাকে এই পত্ররন্ধ্রের মাধ্যমে। আমরা আজকে যেহেতু প্রসাধন পড়ছি, তাহলে এই পত্ররন্ধ্র প্রসাধনের সাথে জড়িত, পত্ররন্ধ্র সালোক সংশ্লেষণের সাথে জড়িত, যেহেতু এটা গ্যাসীয়, এই পত্ররন্ধ্র দিয়ে গ্যাসীয় বিনিময় হতে পারে গ্যাসীয় পদার্থের, ফলে সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইডও এই পত্ররন্ধ্র দিয়ে বিনিময় হতে পারে। এবং একইভাবে শ্বসনের জন্য যে প্রয়োজনীয় অক্সিজেন প্রয়োজন বায়ু থেকে, সে অক্সিজেনও এই পত্ররন্ধ্র দিয়ে পরিচালিত হতে পারে। ফলে এই পত্ররন্ধ্রটা শুধুমাত্র প্রসাধনের জন্য না, পত্ররন্ধ্র সালোক সংশ্লেষণ এবং শ্বসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে পত্ররন্ধ্রের গুরুত্বটা তোমরা বুঝতে পারলে। এবার যদি আমরা একটু পত্ররন্ধ্রের গঠন বা স্ট্রাকচার আমরা দেখি, যদি ছোট প্রশ্ন আসে, তাহলে আমরা এইভাবে চিত্রটা দিতে পারি যে এই যে তোমরা পত্ররন্ধ্র দেখছো, সেই পত্ররন্ধ্রে যে আমরা বলেছি যে পত্ররন্ধ্রের সংলগ্ন দুটি কোষকে গার্ড সেল বলে বা রক্ষী কোষ বলে বাংলায়। সেই রক্ষী কোষে কি থাকবে? তোমার রক্ষী কোষে থাকবে গহ্বর বা ভেহিকল, নিউক্লিয়াস থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, মাইটোকন্ড্রিয়ন থাকবে, এরকম নানান কিছু থাকবে। তার পাশে তোমার কিছু সাপ্লিমেন্টারি সেল থাকবে, তার পাশে তোমার এপিডার্মাল সেল থাকবে। হ্যাঁ, তবে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে পত্ররন্ধ্রের যে সংলগ্ন রক্ষীকোষ দুটি, এই রক্ষীকোষ দুটির তোমার দুটো প্রাচীর দিয়ে গঠিত। এটার বহিঃপ্রাচীরটা হচ্ছে অত্যন্ত পাতলা এবং অন্তঃপ্রাচীরটা হচ্ছে পুরু। তাহলে পত্ররন্ধ্রের যে গার্ড সেল রক্ষীকোষ দুই স্তর বিশিষ্ট প্রাচীর দিয়ে গঠিত। তাহলে এটা তোমাদেরকে মনে রাখতে হবে, সাধারণত যে কোনো জৈব কোষ বা জৈব কোষাণু দুই স্তর বিশিষ্ট প্রাচীর দিয়ে ঘেরা থাকে। তারপরে সেই প্রাচীরগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একইভাবে পত্ররন্ধ্রের দু স্তর বিশিষ্ট প্রাচীর আছে। এর মধ্যে একটি হচ্ছে, বাইরেরটা হচ্ছে পাতলা আর ভিতরেরটা হচ্ছে পুরু। তাহলে এই কথাগুলো পরীক্ষার খাতায় যেভাবে তোমরা সাজিয়ে লিখতে পারো, যে ছোট প্রশ্নে যদি আসে যে পত্ররন্ধ্রের গঠন, পত্ররন্ধ্র দুটি অর্ধচন্দ্রাকৃতি রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত একটি রন্ধ্র নিয়ে গঠিত।
প্রতিটি রক্ষী কোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট এবং ঘন সাইটোপ্লাজম থাকে। রক্ষী কোষ দ্বয়ে বন্ধ সংলগ্ন রন্ধ্র সংলগ্ন প্রাচীর অত্যন্ত স্থূল এবং স্থিতিস্থাপক, মানে বহিঃপ্রাচীরটা, হ্যাঁ। আর কিন্তু বাইরের দিকে পাতলা প্রাচীর। আচ্ছা, ভিতরেরটা হচ্ছে তোমার স্থূল এবং স্থিতিস্থাপক, আর বাইরের দিকের প্রাচীরটা হচ্ছে পাতলা এবং স্থিতিস্থাপক আর অর্ধবেদ্য। তাহলে রক্ষী কোষের চারিদিকে অবস্থিত সাধারণত ত্বকীয় কোষ থেকে একটি ভিন্ন আকার আকৃতির ত্বকীয় সহকারী কোষ থাকে। তো পত্ররন্ধ্রের নিচে বায়ুপূর্ণ স্থান থাকে, একে উপপত্ররন্ধ্রীয় গহ্বর বলে। অধিকাংশ পত্ররন্ধ্র সকাল 10টা থেকে 11টার মধ্যে আর বিকেল 2টা থেকে 3টার মধ্যে পর্যন্ত খোলা থাকে। উল্লেখ্য, তোমরা একটু মনে রাখবে যে দিনের বেলা এই পত্ররন্ধ্রটা খোলা থাকে। তো যেহেতু আমরা একটা সময় বলেছি যে বেস্ট ওপেনিং টাইমটা হচ্ছে 10টা থেকে 11টা এবং 2টা থেকে 3টা, আর অন্যান্য সময় দিনের বেলায় আংশিকভাবে খোলা থাকে, আর রাতে পত্ররন্ধ্রটা সাধারণত বন্ধ থাকে। তাহলে এই যে পত্ররন্ধ্র বন্ধ এবং খোলা হওয়ার কৌশল, মেকানিজম অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টোমাটা, এটা আমরা একটু আসি। যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা চিত্র, এবং সেই চিত্রে এখানে তোমরা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিভাবে পত্ররন্ধ্র ওপেন এবং ক্লোজ হয়। এখানে পত্ররন্ধ্রের যে আনুষঙ্গিক কোষগুলো আছে তার সাথে রক্ষী কোষের যদি অভিস্রবণীয় প্রক্রিয়ায় তোমার অন্তঃবিস্রবণ এবং বহিঃবিস্রবণ ঘটে, তাহলেই রক্ষী কোষ, অন্তঃবিস্রবণ ঘটলে কি হবে, এটার মধ্যে পানি প্রবেশ করবে এবং রক্ষী কোষ স্ফীত হয়ে যাবে। রক্ষী কোষ স্ফীত হয়ে গেলে তার আকার বিকৃত হয়ে যাবে, সে বেঁকে যাবে এবং পত্ররন্ধ্র খুলে যাবে। আবার যদি বহিঃবিস্রবণ ঘটে, অর্থাৎ রক্ষী কোষ থেকে যদি তার পার্শ্ববর্তী কোষে সাবসিডিয়ারি সেলগুলো, যেটি সহকারী কোষগুলো ছিল, সেই সহকারী কোষে যদি বহিঃবিস্রবণ ঘটে, মানে রক্ষী কোষ থেকে পানি বের হয়ে যদি সহকারী কোষগুলোতে চলে যায়, তখন রক্ষী কোষ চুপসে যাবে। রক্ষী কোষ যদি চুপসে যায়, তখন রক্ষী কোষের এই বহি আবরণ পরস্পর লেগে যায়, অর্থাৎ পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তাহলে মূল বিষয় হচ্ছে এই রক্ষী কোষের অন্তঃবিস্রবণ এবং বহিঃবিস্রবণ। তাহলে প্রশ্ন হচ্ছে যে রক্ষী কোষ কখন স্ফীত হয়? অন্তঃবিস্রবণ হলে, মানে এটার মধ্যে বাইরের কোষ থেকে পানি প্রবেশ করলে। আর কখন সংকুচিত হয়? যখন এটার মধ্যে বহিঃবিস্রবণ ঘটে, তার মানে এর থেকে পানি বাইরে বের হয়ে গেলে। তাহলে রক্ষী কোষ বন্ধ এবং খোলার সাথে যেহেতু অবিস্রবণ জড়িত, অন্তঃবিস্রবণ বহিঃবিস্রবণ, তাহলে আমাদের এখন জানতে হবে যে অবিস্রবণটা আবার কখনই বা অন্তঃবিস্রবণ হয় এবং কেনই বা বহিঃবিস্রবণ হয়। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা এই মেকানিজমটা একেবারে ক্লিয়ার বুঝতে পারবো। তার মানে মূল কথা হচ্ছে যে রক্ষী কোষ খোলার ক্ষেত্রে এই গার্ড সেলের বা পত্ররন্ধ্র খোলার ক্ষেত্রে রক্ষী কোষের এই বেঁকে যাওয়া বা স্ফীত হওয়া এবং সংকুচিত হওয়া বা চুপসে যাওয়াটাই হচ্ছে মূল কাজ করে। তাহলে আমরা যদি দেখি যে এই কেন এরকম রসস্ফীতি ঘটে বা বহিঃবিস্রবণ ঘটে, তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ যে সাধারণত এখানে দুটি রক্ষী কোষে আমরা দুই রকম দেখিয়েছি। একটার মধ্যে বহিঃবিস্রবণ দেখিয়েছি এবং আরেকটা চিত্রে আমরা অন্তঃবিস্রবণ দেখিয়েছি। এখানে দেখো যে এখানে পানি H2O বাইরের দিকে চলে যাচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে। তার মানে যখন রক্ষী কোষে বহিঃবিস্রবণ ঘটে, দ্যাট মিনস প্যাসিভ স্টোমাটাল ক্লোজার, মানে তখন এই রক্ষী পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। আর যখন অ্যাক্টিভ স্টোমাটাল ক্লোজার হয়, তার মানে যখন অন্তঃবিস্রবণ ঘটে, তখন এটার মধ্যে বেঁকে যাবে এবং পত্ররন্ধ্র খুলে যাবে। তাহলে অবিস্রবণ কেনই বা ঘটে এবং কেনই বা এই পানির অণু বাইরে চলে যায়, কেনই বা পানির অণু ভিতরে চলে যায়, এটা এখন আমরা শিখব। এই যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া, এটা বাইরের কিছু বহিঃপ্রভাবক আছে, অন্তঃপ্রভাবক আছে, সেগুলো আমরা আলোচনা করব বিস্তারিত। তবে এখন এতটুকু জেনে রাখো, আলো, তাপমাত্রা, বায়ুমণ্ডলের আর্দ্রতা প্রভৃতি কারণ রক্ষী কোষ দ্বয়ের
স্ফীতি এবং শিথিল হওয়াকে নিয়ন্ত্রণ করে। কিন্তু কিভাবে এই ঘটনাটা ঘটে থাকে, যে কখনই বা এটা স্ফীত হবে, কখনই বা এটা শিথিল হবে, এটা নির্ভর করবে তোমার এটার জন্য কিছু মতবাদ আছে। এটার জন্য সাধারণত যে মতবাদগুলো দেখা যায় তার মধ্যে একটি হচ্ছে অবিশ্রবণীয় মতবাদ, আরেকটি হচ্ছে স্টার্চ গ্লুকোজ পরস্পর রূপান্তর মতবাদ, এবং সবচেয়ে যেটা আধুনিক মতবাদ সেটা হচ্ছে প্রোটন প্রবাহ মতবাদ বা আয়ন প্রবাহ মতবাদ। তো এটা এটা দিয়েই অন্য সবগুলো বিষয় ক্লিয়ার বোঝা যাবে। তো আমরা সাধারণত আধুনিক মতবাদটাই আসে। পরীক্ষার খাতায় যদি তোমরা চিত্র আঁকো, তোমরা এই চিত্রটা, ডায়াগ্রামটা আমি সাদা কালো একটা চিত্র দেখিয়েছি, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধের আধুনিক বা আয়ন প্রবাহ মতবাদের একটা চিত্র আমরা দেখেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পটাশিয়াম ক্লোরাইডের কিছু আয়ন, পটাশিয়াম এবং ক্লোরিন আয়নের যে প্রভাব, এই প্রভাবের কারণে কিভাবে পত্ররন্ধ্র বন্ধ এবং খোলা হয়ে যাচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। সাধারণত উদ্ভিদের প্রধান গ্যাসীয় যে অঙ্গ, তার মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলের বাষ্প ইত্যাদি বিনিময় হয়ে থাকে। তাহলে তোমরা যে এই যে চিত্রে দেখছো, এখানে কিভাবে এই বিষয়টা ঘটে থাকে, আমরা একটা ভিডিও দেখে নিই। ভিডিও দেখে তারপরে আমরা এটা বিস্তারিত আলোচনা করব। যে এখানে তোমরা দেখতে পারবে যে পত্ররন্ধ্রটা কিভাবে এবং কেন কখন খুলে যাচ্ছে। 1974 সালে বিজ্ঞানী লেভি এই প্রোটন পরিবাহিত মতবাদটা আবিষ্কার করেন, এই মেকানিজম পত্ররন্ধ্র বন্ধ এবং খোলার। তার মতে যে এই যে পত্ররন্ধ্র বন্ধ এবং খোলার যে বিষয়টা, এটা হচ্ছে তোমার পটাশিয়াম আয়নের যে পরিবহন, এই পটাশিয়াম আয়নের পরিবহনের ফলেই যখন পটাশিয়াম আয়ন রক্ষীকোষে প্রবেশ করবে এবং যখন পটাশিয়াম আয়ন রক্ষীকোষ থেকে বের হয়ে যাবে, এই দুইটা বিষয়ই উনি বলেছেন এই পটাশিয়াম আয়নের অন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের ফলেই এই পত্ররন্ধ্র বন্ধ এবং খোলার বিষয়টা নির্ভর করে। তার মতে যখন দিনের বেলা ম্যালিক অ্যাসিড যখন তোমার জমা হয়, ম্যালিক অ্যাসিডটা পত্ররন্ধ্রে কখন জমা হবে, গার্ড সেলে কখন জমা হবে, স্টার্চ থেকে ভেঙে যখন ম্যালিক অ্যাসিডটা তোমার পত্ররন্ধ্রে জমা হবে। আমরা এটা আরো বিস্তারিত দেখব সিএম চক্রে বা C4 চক্র, এটা দেখতে পারবো যে স্টার্চ থেকে ম্যালিক অ্যাসিড কিভাবে পরিণত হয়। যখনই এই স্টার্চ থেকে ম্যালিক অ্যাসিডটা পরিণত হয় দিনের বেলায়, তখন এই ম্যালিক অ্যাসিডটা তোমার ভেঙে হাইড্রোজেন আয়ন এবং ম্যালেট আয়নে পরিণত হবে, এবং এই ম্যালেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন তখন কি করবে, তখন এই হাইড্রোজেন আয়নটা তখন বাইরে চলে যাবে এবং এই হাইড্রোজেন আয়নের জায়গা দখল করবে পটাশিয়াম আয়ন। তার মানে সম্পূরক হিসাবে যেহেতু দুটোই পজিটিভ বা ধনাত্মক আয়ন বিশিষ্ট, ওই হাইড্রোজেন আয়নের জায়গাটা দখল করবে পটাশিয়াম আয়ন। তাহলে ঘটনাটা ঘটলো যে ম্যালিক অ্যাসিড যখন তৈরি হবে স্টার্চ থেকে, তখন ম্যালিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন এবং তোমার ম্যালেট আয়ন তৈরি করবে, এবং হাইড্রোজেন আয়ন এর জায়গা দখল করবে কে, পটাশিয়াম আয়ন। এবং এই যে হাইড্রোজেন আয়ন যখন পটাশিয়াম আয়ন যখন এই জায়গাটা দখল করবে, তখন এই এর সাথে ক্লোরাইড আয়ন এসে কোষে জমা হবে। আমরা জানি যে এখানে পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এখানে একটা আয়নিক টান থাকে, আয়নের বিপরীতধর্মী টান থাকে। ফলে যখন কোষে পটাশিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নের আধিক্য ঘটবে, তখন কি ঘটবে, এন্ডোসমোসিস ঘটবে। এন্ডোসমোসিস যখন মানে হচ্ছে অন্তঃবিস্রবণ ঘটবে, তার মানে তখন রক্ষী কোষটা স্ফীত হয়ে যাবে। পার্শ্ববর্তী কোষ থেকে যখন পানিগুলো রক্ষী কোষে প্রবেশ করবে, তাহলে আমরা এখন জানতে পারলাম যে অন্তঃবিস্রবণটা কেন ঘটে। আমরা জানি যে অন্তঃবিস্রবণের কারণেই উদ্ভিদের পত্ররন্ধ্র খোলা থাকে। নাম্বার 1 পয়েন্ট, পত্ররন্ধ্র খোলা থাকে দিনের বেলা। নাম্বার 2 পয়েন্ট, পত্ররন্ধ্র খোলা থাকে যদি অন্তঃবিস্রবণ ঘটে। নাম্বার
3 পয়েন্ট স্টার্চ থেকে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হলে পরে এবং ম্যালিক অ্যাসিড ভেঙে যখন তোমার পটাশিয়াম আয়নের আধিক্য এবং ক্লোরিন আয়নের আধিক্য ঘটায় সেলের মধ্যে, তখনই অন্তঃবিস্রবণ ঘটে। এবং অন্তঃবিস্রবণ ঘটলে কি ঘটে সেটা আমরা বলেছি। এর ফলে তোমার রসস্ফীতি ঘটে রক্ষীকোষের, এবং রক্ষীকোষ বেঁকে যায়, এবং বেঁকে যাওয়ার ফলে এটা তোমার কি পত্ররন্ধ্র খুলে যায়, আমরা দেখতে পাচ্ছি। আর রাতের বেলা সম্পূর্ণ বিপরীত কাজটা ঘটে। রাতের বেলা রক্ষীকোষে সাধারণত কার্বন ডাইঅক্সাইডের আধিক্য দেখা যায়। কার্বন ডাইঅক্সাইডের আধিক্য দেখা যাওয়ার কারণটা তোমরা ভালো মতোই জানো, যে রাতের বেলা আমাদের সালোক শোষণের আলোক পর্যায়টা বন্ধ থাকে, ফলে কার্বন ডাইঅক্সাইডের ব্যবহারটা দিনের বেলার তুলনায় রাতের বেলা কম হয়। তো দিনের বেলার তুলনায় কার্বন ডাইঅক্সাইড যদি ব্যবহার কম হয়, তাহলে রক্ষীকোষে কার্বন ডাইঅক্সাইডের আধিক্য দেখা যাবে। এবং কার্বন ডাইঅক্সাইড যেহেতু অম্লধর্মী, ফলে রক্ষীকোষে তোমার পিএইচ এর মান বেড়ে যায়, এবং পিএইচ এর মান সেটা কত হয়ে যায় 5.0। তাহলে যখনই এটা পিএইচ 5.0 হয়ে যায়, তার মানে কার্বন ডাইঅক্সাইড তখন তোমার অ্যাবসিসিক হরমোনের ইনহিবিটর হিসেবে এটা তখন একটা কাজ করবে। তার মানে এটা তখন এই যে আমাদের যে অ্যাবসিসিক অ্যাসিড ইনহিবিটর, এটার কাজই হচ্ছে পটাশিয়াম আয়ন এবং যে ক্লোরিন আয়নে এখানে যে আমাদের কোষের মধ্যে ছিল, সেগুলোকে রক্ষীকোষ থেকে কি করে দিবে, পার্শ্ববর্তী কোষে আবার এগুলোকে বের করে দিবে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে এগুলো বের হয়ে গেল। তাহলে যখনই এটা বের হয়ে যাবে, যে যারা অন্তঃবিস্রবণ ঘটিয়েছিল তারা এখন ওই যে পার্শ্ববর্তী কোষে তখন আবার পটাশিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নের আধিক্য হয়ে গেল, তার পার্শ্ববর্তী কোষের ঘনত্ব বেড়ে গেল। তখন কি হবে, আমরা অভিস্রবণে পড়েছিলাম, আমরা লবণ পানি দিয়ে অভিস্রবণ করেছিলাম, মানে পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে এক ধরনের লবণ। তাহলে আমরা লবণ পানির ঘনত্ব দিয়ে কিন্তু আমরা অভিস্রবণের টেস্ট করেছিলাম, যে লবণ পানির ঘনত্ব বেশি যেখানে থাকে পানি সেদিকেই প্রবাহিত হবে। তার মানে যখনই পটাশিয়াম ক্লোরাইড পার্শ্ববর্তী কোষে চলে গেল, তখন তোমার এই বহি অভিস্রবণ শুরু হলো রক্ষীকোষ থেকে, মানে রক্ষীকোষ থেকে পানি বাইরের কোষগুলোতে চলে গেল, এটাকে বহি অভিস্রবণ বলে। যখনই বাইরের কোষে চলে যাবে, তখন এই রক্ষীকোষ চুপসে যাবে এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে যদি তোমরা চিত্রটা দেখো, এই চিত্রটাও ভিডিওর সাথে একই কথা বলেছে, যে এখানে যে এই যে তোমরা ক্লোরিন আয়ন দেখতে পাচ্ছ এবং পটাশিয়াম আয়ন দেখতে পাচ্ছ, এই চিত্রটা হচ্ছে স্টোমা ওপেনিং, আর এই ডান পাশের চিত্রটা হচ্ছে স্টোমা ক্লোজিং। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে তোমার কিছু চ্যানেল আছে, যে চ্যানেল দিয়ে তোমার পানি প্রবাহ করে, যেই চ্যানেল দিয়ে তোমার পটাশিয়াম আয়ন প্রবেশ করবে, যেই কিছু চ্যানেল দিয়ে তোমার কি ক্লোরিন আয়ন প্রবেশ করবে, হাইড্রোজেন আয়ন প্রবেশ করবে, এই বিভিন্ন চ্যানেল দিয়ে প্রবেশ করবে। তো মূল কথা হচ্ছে এই যে তোমরা দেখো এখানে স্টার্চ, হলুদ যে অংশটা, সেই স্টার্চ ব্রোকেন, স্টার্চটা ভেঙে ম্যালাইটে পরিণত হলো। এই যে ম্যালিটে পরিণত হলো, এই ম্যালিটি কিসের আধিক্য ঘটাবে, এই রিপ্লেসমেন্ট ঘটাবে তোমার পটাশিয়াম ক্লোরাইডের। ফলে এই আমরা এটা দেখতে পাবো। আর যখনই এই পটাশিয়াম ক্লোরাইড আধিক্য দেখতে পাবো, তখনই এটা স্ফীত হয়ে যাবে এবং স্ফীত হয়ে বেঁকে যাবে এবং পত্ররন্ধ্র খুলে যাবে। আর উল্টাটা করবে দিনের বেলা, যখনই এই পটাশিয়াম এবং ক্লোরাইড আয়ন তোমার বের হয়ে যাবে, এবং সেই একই ঘটনা ঘটবে, যে পাশের কোষগুলোর ঘনত্ব বেড়ে যাবে, ফলে রক্ষীকোষ থেকে পানি বের হয়ে পাশের কোষে যাবে, রক্ষীকোষ চুপসে যাবে এবং কোষ পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তাহলে এভাবেই সাধারণত পত্ররন্ধ্র বন্ধ এবং খোলা হওয়ার কৌশলটা আমরা জেনে নিলাম। এখন আমরা জেনে নেই যে কিভাবে কোন কোন প্রভাবকগুলো প্রসাধনের উপরে নির্ভর করে, প্রভাব ফেলে।
আমরা জানি যে দুই ধরনের প্রভাবক আছে, অন্তঃপ্রভাবক এবং বহিঃপ্রভাবক। বহিঃপ্রভাবক কি? আলোর তীব্রতা, তারপরে বায়ুর আর্দ্রতা, তারপরে উষ্ণতা, তাপমাত্রা ইত্যাদি। তো এখানে আমি যে বিষয়টা বলতে চাই যে তোমরা পরীক্ষার হলে যেভাবে লিখতে চাও তোমরা হেডিং গুলো মনে রাখবে, তারপরে এখানে তোমরা কম বেশি যেভাবে পারো নিজেদের মতো করেও লিখতে পারো বা এখান থেকে তোমরা দেখে লিখতে পারো। বহিঃপ্রভাবকের প্রথমত আমরা দেখেছি যে কার্বন ডাইঅক্সাইডের আধিক্যের প্রভাব বা গাঢ়ত্বের প্রভাব, এবং এটা পিএইচ এর মান নির্ভর করে এবং পত্ররন্ধ্র বন্ধ খোলার উপরে কার্বন ডাইঅক্সাইডের আধিক্যের বা গাঢ়ত্বের প্রভাব আছে। বাতাসের আর্দ্রতাও প্রশোধনের উপরে বেশ একটা প্রভাব ফেলে, এটাও তোমরা দেখতে পাবে। এবং তোমরা জানো যে তাপমাত্রার একটা প্রভাব আছে। 10 থেকে প্রায় তোমার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার পত্ররন্ধ্রের বন্ধ এবং উন্মোচনের প্রক্রিয়াটাকে সাধারণত নিয়ন্ত্রণ করে। ওই ডিগ্রি সেলসিয়াসটা এখানে একটু তোমার ইয়ে হয়ে গিয়েছে, 250 মনে হচ্ছে, আসলে এটা ডিগ্রি সেলসিয়াস। তো বায়ুপ্রবাহ, আমরা জানি যে বায়ুপ্রবাহের সাথে তোমার বায়ুর যে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, জলীয় বাষ্প তোমার প্রবাহ নির্ভর করবে। তো এটাও আমাদের একটা যান্ত্রিক ভাবে প্রভাব ফেলবে। এবং বায়ুমণ্ডলের চাপও আমাদের এই প্রভাব মানে প্রশোধনের উপরে একটা প্রভাব ফেলবে। আর অন্তঃপ্রভাবক হিসাবে যে বিষয়গুলো কাজ করে মূলত যে পত্ররন্ধ্রের ছিদ্রের সংখ্যা, আমরা জানি যে প্রতি বর্গ সেন্টিমিটার পত্ররন্ধ্রের ছিদ্রের সংখ্যা বলেছিলাম 1000 থেকে 60,000। তাহলে যার যে সকল উদ্ভিদের বা যে সকল পাতায় বা যে সকল স্থানে ছিদ্র সংখ্যা বেশি থাকবে সেখানে তোমার প্রশোধন বেশি হবে, আর যে স্থানে ছিদ্র সংখ্যা কম থাকবে প্রশোধন। তার মানে এটা একটা প্রভাব। তাছাড়া তোমার পাতার গঠন বৈচিত্র্য আছে, তোমরা প্রোটোপ্লাজমের উপরে নির্ভর করবে অন্তঃপ্রভাবক। তারপরে পত্ররন্ধ্রের তোমার যে গুরুত্ব যদি আমরা একটু আলোচনা করি, আমি এর আগেও বলেছি যে মানে প্রশোধনের গুরুত্ব আমাদের প্ল্যান্ট ফিজিওলজিতে অত্যন্ত বেশি। প্রথমত হচ্ছে যে এই যে আমরা প্রথমেই বলেছি যে জাইলেম যে জল শোষণ করে এই মূল দিয়ে, সে মূল রোমের জল উপরের দিকে যাবে, এই টানটা উপরের দিকে তৈরি হয়। এই যে পাতা দিয়ে অতিরিক্ত পানি যখন বের হয়ে যায় তখন কিন্তু তোমার ওই শূন্যস্থান পূরণের জন্য তখন একটা টান সৃষ্টি হয়। যে কোনো একটা, আমরা জানি জাইলেম কলাটা হচ্ছে নিরবচ্ছিন্ন একটা পাইপের মতো, ফলে সে পাইপে একটা টান পড়ে টিউবওয়েলের মতো। সেই প্রশোধনীয় টানের ফলেই কিন্তু জল শোষণ হয়। এবং তোমরা জানো এই জলের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ লবণ যায় শোষণিত হয়। তার মানে এই প্রশোধন প্রক্রিয়া পরোক্ষভাবে শুধু জল শোষণ না, পরোক্ষভাবে খনিজ লবণ শোষণও সাহায্য করে। এছাড়া তোমরা জানো যে অত্যাধিক তাপমাত্রা যখন থাকে তখন কিন্তু পাতা তোমার দেখা যায় যে রোদে পুড়ে যেতে পারে, মানে একেবারে যেটাকে কি বলে যে বেশি হিট থাকলে পাতা মানে মরেও যেতে পারে। তো এই তাপমাত্রা নিয়ন্ত্রণেও প্রশোধন ভূমিকা রাখে। তাহলে যে কোনো রসের স্রোতেও প্রশোধন মানে গুরুত্ব অনেক বেশি। তাহলে প্রশোধনের বেশ কিছু গুরুত্ব আছে, এখানে আমরা 12টা গুরুত্ব উল্লেখ করেছি। তোমরা যদি এখানে দেখো যে 1 নম্বর ওই যে আমরা যেটা বললাম যে জলের টান, মূলরোম যে জল শোষণে। 2 নম্বরে আমরা বলেছি যে তোমার খাদ্য রসকে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছাতে সাহায্য করে। 3 নম্বরে আমরা বলেছি যে পাতায় অবিরাম জল সরবরাহ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশোধনের কাজ। তাছাড়া পরোক্ষভাবে মূল রোম দ্বারা লবণ পরিশোষণ, খনিজ লবণ পরিশোষণও সাহায্য করে, এটা আলোচনা করেছি। আর অতিরিক্ত যে জল, এটা কিন্তু ক্ষতিকর, এটা আমরা একটু পরে আলোচনা করব। এটাও এই প্রশোধনের মাধ্যমে মানে বের হয়ে যায়। আর একইভাবে এটা উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়া বিভিন্ন অংশে এই যে জল পরিবহন হচ্ছে উদ্ভিদের, সেটাও এই প্রশোধনের কারণে হচ্ছে। আর উষ্ণাঞ্চলের উদ্ভিদ তুলনামূলকভাবে যদি শীতল রাখতে চায় তাহলে এই প্রশোধনটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে উদ্ভিদ বা পাতা শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে আমরা জানি। আর সালোক সংশ্লেষণ এবং শ্বসনকে প্রভাবিত করে এই পত্ররন্ধ্র। ফলে এই পত্ররন্ধ্র যে মূলত আমরা এই আজকে প্রশোধনের পত্ররন্ধ্র করলাম, সেটার সাথে এই সালোক সংশ্লেষণ এবং শ্বসনও জড়িত।
এবং কার্বন ডাইঅক্সাইডের বিষয়টা যেহেতু আসছে, আর বিভিন্ন অংশে যে ফ্লোয়েম খাদ্য পরিবহন করে এটার সাথেও এটা পরোক্ষভাবে জড়িত। তাছাড়া আমরা আরো জানি যে ব্যাপন ঘাটতি এবং উষ্ণতা নিয়ন্ত্রণে আছে। এখন একটা ছোট প্রশ্ন আমরা আলোচনা করি, যদি এইভাবে আসে যে বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলে থাকে, মানে প্রশোধন আবার কেন উদ্ভিদের জন্য আপদ হতে পারে, এটা কেন উদ্ভিদের জন্য বিপদ হতে পারে। এটা হচ্ছে এরকম একটা স্থলজ উদ্ভিদের একটা প্রক্রিয়া, একটা জীবজ প্রক্রিয়া, যে প্রক্রিয়া অতিরিক্ত জল, উদ্ভিদের যে প্রয়োজনের অতিরিক্ত পানি সেটা আহ, মানে বাষ্প আকারে বের হয়ে যায়। ফলে উদ্ভিদ কিন্তু অতিরিক্ত যে কোনো কিছুই খারাপ, ফলে উদ্ভিদ সতেজ থাকে এবং তার অন্যান্য যে মেটাবলিজম কার্যাবলী সেগুলো সঠিকভাবে চলে। কিন্তু বায়ুতে জলীয় বাষ্প কম থাকলে বা পরিবেশের উষ্ণতা যদি বেশি হয়, তখন যদি উদ্ভিদ থেকে ওই একইভাবে ওই অতিরিক্ত জল বের হয়ে যায়, মানে প্রশোধন ঘটে থাকে একই হারে, তখন কিন্তু উদ্ভিদের পাতা নেতিয়ে পড়ে। তো ওই ওই যে বহিঃপ্রভাবক, মানে যে পরিবেশ, পরিবেশের ক্ষেত্রে প্রশোধন আর নিয়ন্ত্রিত হলো না, মানে পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ কম আছে অথবা অত্যাধিক তাপমাত্রা বেশি, তখনও একই হারে প্রশোধন হচ্ছে স্বাভাবিক তাপমাত্রার মতো, তখন তো উদ্ভিদের পাতা নেতিয়ে পড়বে, এমনকি উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো ফলে এই প্রশোধন উদ্ভিদের বৃদ্ধি, জল বিশোষণ এবং জল এবং খাদ্য পরিবহন ইত্যাদিতে পরোক্ষভাবে সাহায্য করলেও কখনো কখনো কোনো কোনো পরিবেশে এটা উদ্ভিদের আপদ বলে পরিগণিত হয়। তো আজকে আমরা যদি ক্লাসটা একটু রিভিউ করি, যে আমরা এই প্রশোধনটা আমরা দেখলাম যে উদ্ভিদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রশোধন 3 প্রকার, এবং এই 3 প্রকার প্রশোধনের মধ্যে 90 থেকে 95% প্রশোধন হয়ে থাকে পত্ররন্ধ্রের মাধ্যমে, আর কিউটিকুলার এবং লেন্টিকুলার প্রশোধন হয় বাকি 5 থেকে 10%। আর এই পত্ররন্ধ্র প্রশোধনে পত্ররন্ধ্র বন্ধ এবং খোলা হওয়ার কৌশলটাও তোমরা আজকে জানলে, এবং সেই বন্ধ এবং খোলা হওয়ার কৌশলের মধ্যে তোমরা যেটা বুঝতে পারলে যে পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে, ফলে প্রশোধনটা দিনের বেলায় সংঘটিত হয়। আর পত্ররন্ধ্র যেহেতু সাধারণত রাতের বেলা বন্ধ থাকে, তাহলে প্রশোধন রাতের বেলা সংঘটিত হয় না। আর প্রশোধনের জন্য অভিশ্রবণটা, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশলের জন্য অভিশ্রবণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্ষী কোষে অন্তঃবিশ্রবণের ফলে পত্ররন্ধ্র খুলে যায়, আর বহিঃ অভিশ্রবণের ফলে পত্ররন্ধ্র চুপসে বন্ধ হয়ে যায়, রক্ষী কোষ চুপসে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এবং এই অন্তঃবিশ্রবণ বহিঃ অভিশ্রবণে আমরা আয়নিক মতবাদটাও দেখলাম, যে কোন আয়নগুলো অন্তঃবিশ্রবণ এবং বহিঃ অভিশ্রবণে কাজ করে। পটাশিয়াম ক্লোরাইড, যে লবণের আমরা অভিশ্রবণের সাথে পরিচিত, সেটা। তাছাড়া প্রশোধনের কিছু আমরা বহিঃপ্রভাবক দেখলাম। আজকের মানে আলোচনায় আসছে প্রশোধনের কিছু অন্তঃপ্রভাবক। আশা করি তোমরা এবং প্রশোধনের গুরুত্ব ভালো, এবং একটা মন্দ দিক আমরা বলেছি পরিবেশের, এটা তোমরা মানে মনোযোগ দিয়ে পড়বে। তো পরীক্ষায় ছোট আসুক, অতি সংক্ষিপ্ত আসুক, যে কোনো প্রশ্ন আসলে আমি আশা করি তোমরা প্রশোধন দিতে পারবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। আমি আমার প্রেজেন্টেশন এখানেই শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্টে লিখবে, কমেন্টে জানাও, আমি তোমাদের যথাসম্ভব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই করোনাকালীন সময় তোমরা পড়াশোনা চালিয়ে যাবে এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান, আমার আজকের এই প্রেজেন্টেশন এখানেই শেষ করছি।